আর কতক্ষণ ওই ভাঙা চালের দিকে তাকিয়ে থাকবে? টপ টপ করে জল পড়ছে, ঘরের মেঝে তো কাদা হয়ে গেল। কি করবো শিমুল, গত সপ্তাহে খড় কেনার পয়সা ছিল না, ভেবেছিলাম বৃষ্টিটা এবার দেরিতে নামবে, কিন্তু কপালের লিখন কি খণ্ডানো যায়? কপাল? সারা জীবন ওই কপালের দোহাই দিয়ে গেলে। বিয়ের পর থেকে শুনছি দিন বদলাবে, দিন তো বদলালো না, উল্টো শরীরটা ভেঙে গেল। আজ 3 দিন ঘরে চাল নেই, কাল সকালে উঠে কি ভাবো ভেবেছো? শিমুল, একটু ধৈর্য ধরো, কাল আমি বড় বাজারে যাব। শুনেছি শহরের দিক থেকে কিছু ব্যাপারী আসছে, যদি আবার মাটির পুতুলগুলো ওদের পছন্দ হয়। পুতুল? তোমার ওই মাটির পুতুল দিয়ে আর পেট চলবে না পলাশ। মানুষ এখন প্লাস্টিকের চকচকে জিনিস কিনে, তোমার মাটির হাড়ে মাটির পুতুল কদরহীন। তোমাকে বলেছিলাম অন্য কোনো কাজ দেখো, দিন মজুরি করো, তাও তো 2 টাকা আসবে। আমার বাবার হাতের কাজ, এটা 7 পুরুষের পেশা, আমি কি করে এটা ছেড়ে দিই বলো? মাটির গন্ধে আমার প্রাণ বাঁচে। এই শেষবার, কাল যদি তুমি খালি হাতে ফিরো তবে আমি বাপের বাড়ি চলে যাব। আমি আর এই অনাহারে তিলে তিলে মরতে পারবো না। ঠিক আছে, তাই হবে। রাত অনেক হলো, ঘুমানোর চেষ্টা করো, বৃষ্টির শব্দে খিদেটা ভুলে থাকার চেষ্টা করো। ওহ, মাটি তো নয়, যেন পাথর। রোদটা আজ বড় কড়া, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু থামলে চলবে না। শিমুলের মুখটা মনে পড়লে আর জিরোতে ইচ্ছে করে না। ও বড্ড কষ্ট পাচ্ছে, মেয়েটা আমার জন্য অনেক সহ্য করেছে। আরে, শব্দটা অমন হলো কেন? মাটির নিচে পাথর নাকি? এই জায়গায় তো পাথর থাকার কথা নয়। এ কি? এটা তো পাথর নয়, ধাতুর মতো লাগছে, লালচে আভা বের হচ্ছে। ওরে বাবা, এ তো দেখি বিশাল এক তামার হাড়ি। কি অদ্ভুতের গড়ন, গায়ে কত কারুকাজ, লতাপাতা আঁকা, নাকি কোনো সাপের নকশা। এত বছর মাটির নিচে ছিল, তবুও চকচক করছে কেন? মনে হচ্ছে যেন এখনই কেউ মেজে রেখে গেছে। বেশ ভারী তো, এটা বেচলেও তো অনেক টাকা পাওয়া যাবে। শহরের কাঁসারির দোকানে নিয়ে গেলে নিশ্চয়ই ভালো দাম দেবে। না না, বেচবো না। শিমুল চাল রাখার জন্য একটা ভালো পাত্র চেয়েছিল অনেকদিন। আমাদের পুরোনো মাটির পাত্রটা ইঁদুরে ফুটো করে দিয়েছে। এটা ধুয়ে দিলে ও খুব খুশি হবে। ওর মুখে হাসি দেখার জন্য এই হাড়িটাই সেরা। যাই, দেরি না করে বাড়ি ফিরে যাই। সূর্য ডুবতে চললো, মানুষটার ফেরার নাম নেই। আজ ওকে খালি হাতে ফিরবে নাকি নদীর জলে ডুবে মরলো? মজনু মহাজন তো বিকেলেই আসবে বলেছে, কি উত্তর দেবো আমি? শিমুল, ও শিমুল, দেখো কি এনেছি। কি এনেছো? চাল ডাল নাকি আবার সেই মাটি? মাটি তো বটেই, তবে মাটির নিচ থেকে পাওয়া এই জিনিসটা দেখো, একটা তামার হাড়ি। বাপরে, কি ভারী আর কি সুন্দর নকশা। কিন্তু খালি হাড়ি দিয়ে কি হবে? পেটে ভাত নেই, হাড়ি ধুয়ে কি জল খাবো? আহা, রাগ করছো কেন? এটা পরিষ্কার করে রাখো, পরে কাজে লাগবে। দেখো না কেমন চকচক করছে, মনে হচ্ছে রাজবাড়ির জিনিস। সব কাজ আমাকেই করতে হয়। যাও, টিউবওয়েল থেকে জল এনে দাও, আমি এটা ধুচ্ছি। মজনু আসার আগে ঘরটা একটু গুছিয়ে রাখতে হবে। এ কি পলাশ, এদিকে এসো। হাড়িটা এমন করছে কেন? কেমন করছে? আমি যতবার ঘষছি হাড়িটা ততবার গরম হয়ে উঠছে। আর দেখো কেমন যেন কাঁপছে, আমার ভয় করছে। এটা কি কোনো অভিশপ্ত জিনিস? কাঁপছে মানে? তুমি কি মনের ভুলে? পালাও, হাড়ির ভিতর থেকে আগুন বের হচ্ছে। শিমুল, সরে এসো, ওটা ভূত হতে পারে। আমি কোদালটা নিয়ে আসি। মা, বাবা, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি ভূত নই, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। কে তুমি? এই হাড়ির ভেতর থেকে কি করে এলে? তুমি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমি এক জাদুকরি রাজকন্যা। অনেক অনেক দিন আগে দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়ে তামার হাড়িতে বন্দি করে রেখেছিল। বলেছিল যেদিন কোনো সৎ, পরিশ্রমী ও অভাবী দম্পতি আমাকে উদ্ধার করবে সেদিনে আমি মুক্তি পাবো। আজ তোমাদের ছোঁয়ায় আমি মুক্তি পেলাম। রাজকন্যা? কিন্তু আমরা তো গরিব, তোমাকে খাওয়াবো কি? আমাদের তো নিজেদেরই খাবার নেই মা, তুমি ভুল জায়গায় এসেছো। আমি কিছু খাবো না বাবা, বরং আমি তোমাদের দেখবো। আজ থেকে আমি তোমাদের মেয়ে, আমার নাম হলো তুতুল। আমাকে কি তোমরা নিজেদের মেয়ের মতো আদর করবে না মা? আমার তো কেউ নেই। আমার কোনো সন্তান নেই মা,
তোমাকে দেখে আমার বুকটা জুড়িয়ে গেল। কিন্তু মা, আমরা যে বড় অসহায়। কাল সকালেই হয়তো মহাজন আমাদের ঘর থেকে বের করে দেবে, তখন তোমাকে নিয়ে কোথায় যাব? এই কথা শুনে তুতুল ঘরের ভেতরে যেতে শুরু করে। পলাশ আর শিমুল তার পেছনে ঘরে প্রবেশ করে। তোমরা আর অসহায় নও মা, ঘরের ভেতরে যে কোনায় খালি চালের পাত্রটা আছে ওটা নিয়ে এসো তো। ওটা তো খালি, ধুলো জমে আছে, ওটা দিয়ে কি হবে? নিয়ে এসো না মা, আমার উপর বিশ্বাস রাখো। যা কিছু প্রয়োজন পূর্ণ হোক এইক্ষণ, অভাব খুঁজে যাক, খুশিতে পড়ুক মন। এ কি ভেল কি, খালি পাত্র চালে ভরে গেল। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় বাবা, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? এই জাদুর কথা, এই হাড়ির কথা ঘরের বাইরে কাউকে বলা যাবে না। যদি কেউ জেনে যায় তবে বিপদ হতে পারে। তোমরা কি কথা দিতে পারবে? আমি কথা দিচ্ছি, আমার জিভ কেটে ফেললেও আমি কাউকে বলবো না। পলাশ, শুনলে তো? আজ থেকে তুতুল আমাদের মেয়ে, আর এই হাড়ি আমাদের সংসারের লক্ষ্মী। এই কথা যেন কাক পক্ষীতেও না জানে। আমি কথা দিলাম, কিন্তু মা, পাড়ার লোক যদি জিজ্ঞেস করে মেয়েটা কে? আমরা বলবো আমার দূর সম্পর্কের বোনের মেয়ে। বন্যায় মা বাবাকে হারিয়ে আমাদের কাছে আশ্রয় নিয়েছে। ব্যাস, কেউ সন্দেহ করবে না। ওহ, কিসের গন্ধ এটা? বাসমতি চাল, দেশি ঘি, মাংস কষানো হচ্ছে মনে হচ্ছে। বউ, শুনছ? গন্ধটা পাচ্ছ? নাকি আমার নাকে সমস্যা হলো? হ্যাঁ, পাচ্ছি। মনে হচ্ছে রাজবাড়িতে ভোজ হচ্ছে, জিভে জল এসে গেল। রাজবাড়ি? আরে, এই গন্ধ তো আসছে ওই পলাশ কুমারের ভাঙা ঘর থেকে। কাল পর্যন্ত যাদের ভাতের মার জুটতো না, আজ তাদের ঘরে পোলাও মাংস। ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। আজ সকালে পলাশকে দেখলাম নতুন ধুতি পরে বাজারে যাচ্ছে। শিমুলও নতুন শাড়ি পরেছে। আবার শুনলাম ওরা নাকি গ্রামের সব বকেয়া শোধ করে দিয়েছে। এক রাতের মধ্যে এত টাকা পেল কোথায়? লটারি পেল নাকি? আরে, ওই মেয়েটাকে, পলাশের তো কোনো বাচ্চা নেই। আর মেয়েটা শূন্য থেকে সোনার মোহর বের করে শিমুলের হাতে দিচ্ছে। বাপরে বাপ, এ তো সাধারণ কোনো মেয়ে নয়, এ তো টাকার খনি। একে যদি আমি হাতিয়ে নিতে পারি, তবে তো আমি এই তল্লাটের জমিদার হয়ে যাব। পলাশ বেটা, দাঁড়া, তোর শোক আমি গুছিয়ে দিচ্ছি। কাল সকালে গ্রামের মোড়লকে ডাকবো। বিচার চাই, বিচার চাই। আমি এই রত্নপুর গ্রামে ঘোর অন্যায়ের বিচার চাই। আপনারা সবাই শুনুন, আমাদের গ্রামে ডাকাত ঢুকেছে। কি হয়েছে মজনু? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? শান্ত হয়ে বলো। প্রধান সাহেব, শান্ত হব কি করে? আমাদের গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। ওই পলাশ কুমার, যে কিনা দুদিন আগেও না খেয়ে মরতো, আজ সে ডাকাত দলে সর্দার হয়েছে। কি বলছো এসব? পলাশ তো অত্যন্ত নিরীহ মানুষ, মাটির কাজ করে খায়। নিরীহ? হা 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 হা। নিরীহ মানুষ রাতারাতি বড়লোক হয় কি করে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, কাল রাতে সে পোলা মাংস খেয়েছে, আজ সকালে তার বউ গয়না কিনেছে, আর সবচেয়ে বড় কথা, সে একটা ফুটফুটে মেয়েকে চুরি করে এনেছে। ঠিকই তো, পলাশের ঘর থেকে কাল রাতে খুব সুগন্ধ আসছিল, আমরাও অবাক হয়েছি। হ্যাঁ, আমিও দেখেছি। পলাশ আজ সকালে মহাজনের সব ঋণ শোধ করে দিল। এত টাকা পেল কোথায়? শুনলেন তো? নিশ্চয়ই ওই মেয়ে কোনো ধনী পরিবারের। পলাশ তাকে অপহরণ করে মুক্তিপণের টাকা খাচ্ছে, আর মেয়েটাকে দিয়ে কালো জাদু করাচ্ছে। প্রধান সাহেব, আমি নিজের চোখে দেখেছি, মেয়েটা আগুনের উপর দিয়ে হাঁটছিল। বিষয়টা তো গুরুতর। শিশু পাচার আর কালো জাদু দুটোই বড় অপরাধ। চৌকিদার, এক্ষুনি পলাশ, তার স্ত্রী আর ওই মেয়েটাকে ধরে নিয়ে এসো। আজই এর ফয়সালা হবে। পলাশ, মজনু তোমার নামে গুরুতর অভিযোগ এনেছে। তুমি নাকি কালো জাদু করেছো আর শিশু পাচার করেছো। সত্যিটা বলো, নইলে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। না হুজুর, এসব মিথ্যে কথা। আমি আমি কোনো পাপ করিনি। থামো তুমি, আমি বলছি। প্রধান সাহেব, গরিবের ঘরে ভালো খাবার জুটলে কি সেটা অপরাধ? গরিবের গায়ে ভালো কাপড় দেখলে কি আপনাদের চোখ টাটায়? রে আমার সতী সাধ্যি, টাকা গরম দেখাচ্ছিস? বল, টাকা পেলি কোথায়? আর ওই মেয়েটাকে?
ও আমার বোনের মেয়ে, বন্যায় সব হারিয়ে আমাদের কাছে এসেছে। ওকে কি আমরা ফেলে দেবো? আর টাকার কথা বলছেন? আমার বাবার আমলের কিছু গয়না ছিল, সেটা বিক্রি করেছি। মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখেছি ওই মেয়ে জাদু জানে। প্রধান সাহেব, ওই মেয়েকে আমার জিম্মায় দিন, আমি ওর আসল রূপ বের করব। আসলে পলাশ আর শিমুল মিলে ওই বাচ্চাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে। খবরদার মজনু ভাই, আমার মেয়ের দিকে আঙুল তুলবেন না। আপনার লোভের কথা গ্রামের সবাই জানে। আপনি চাইছেন আমাদের তাড়িয়ে আমাদের বিটিটা দখল করতে। চুপ কর বেয়াদব মহিলা। প্রধান সাহেব, দেখুন ওর তেজ। ওই মেয়েকে এখনই পরীক্ষা করা হোক। ওই মেয়ে নিশ্চয়ই কোনো পিতাসিনী। আমি বলছি ওকে এখনই বেঁধে ফেলা হোক। বাতাস শুনে আকাশ শুনে, শুনে মাটির কোনা, মিথ্যাবাদীর মুখে ফুটুক ব্যাঙের আলপনা। প্রধান সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি নিজের কানে শুনেছি। ওই মেয়ে। হঠাৎ মজনুর গলা আটকে গেল। সে কথা বলার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুত এক শব্দ বের হলো। ওই মেয়ে একটা। মজনু ভাই, এটা কি বললেন? না না, আমি বলতে চাইছি পলাশ একটা বড়। মজনু, এটা বিচার সভা, কোনো যাত্রা বলা নয়। তুমি কি আমাদের সাথে তামাশা করছো? গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে ভেঙে ডাকছো কেন? বিশ্বাস করুন হুজুর, আমি তামাশা করছি না। আমার মুখ দিয়ে ওর গ্যাং। পুরো বেচার সবাই হাসতে ফেটে পড়লো। মজনুর অবস্থা দেখে বাচ্চারাও হাততালি দিতে লাগলো। পুরি বাপরি, মজনু ভাই তো আস্ত একটা কোলাবেগ হয়ে গেছে। দেখুন প্রধান সাহেব, সত্য আর মিথ্যার পার্থক্য তো এখানেই বোঝা যাচ্ছে। উনি নিজেই জানেন না উনি কি বলছেন। হিংসায় মানুষের বুদ্ধি লোপ পায় শুনেছি, কিন্তু ভাষা যে ব্যাঙের ডাক হয়ে যায় তা আজই দেখলাম। সৃষ্টিকর্তা মিথ্যাবাদীদের এভাবেই শাস্তি দেন। যথেষ্ট হয়েছে, চুপ করো মজনু। একে তো তুমি এক সম্মানিত দম্পতির নামে মিথ্যা অপবাদ দিয়েছ, তার উপর শিশুটিকেও ডাইনি বলেছ, আর এখন বিচার সভার সময় নষ্ট করে ভেঙে ডাকছ। তোমার এই আচরণ ক্ষমার অযোগ্য। আমি গ্যাং। এই সবাই প্রমাণিত হলো যে পলাশ ও তার পরিবার নির্দোষ। আর মজনু, তুমি ঈর্ষাপরায়ণ হয়ে মিথ্যা নাটক সাজিয়েছ। তোমার শাস্তি হলো আগামী 1 মাস তুমি এই গ্রামের কোনো সালিশে, উৎসবে বা বাজারে আসতে পারবে না। তোমাকে এক ঘরে করে রাখা হলো। আর যদি আরেকবার পলাশের পরিবারের ক্ষতি করার চেষ্টা করো, তবে তোমাকে গ্রাম ছাড়া করা হবে। এখন দূর হও আমার চোখের সামনে থেকে। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। পলাশ ভাই, তোমরা বাড়ি ফিরে যাও। উফ, আজ যা হলো! আমি তো ভেবেছিলাম সব শেষ। মজনু যা হিংসুক, ও আমাদের সহজে ছাড়বে না ভেবেছিলাম, কিন্তু ওই ব্যাঙের ডাক। তুতুল মা, ওটা তুই করেছিস তাই না? আমি তো শুধু একটু মজা করেছি বাবা। যে মানুষ অন্যের ক্ষতি চায় তার কথা কেউ না শোনাই ভালো, তাই তার কথাগুলো ব্যাঙের ডাক বানিয়ে দিলাম। তুতুল ঠিকই করেছে। কিন্তু পলাশ, একটা জরুরি কথা শোনো। বলো শিমুল। তুতুল আসার পর আমাদের অভাব মিটেছে, কিন্তু আজ বিচার সভায় আমি গ্রামের বাকি মানুষের চেহারাগুলো ভালো করে দেখেছি। অনেকের গায়ে ভালো কাপড় নেই। সুমন চাচার মেয়েটার চিকিৎসার অভাবেই পাটা নষ্ট হতে চলেছে। আমরা যদি শুধুই নিজেদের সুখের কথা ভাবি, তবে মজনুর সাথে আমাদের পার্থক্য কি রইল? তুমি কি করতে চাও? আমি চাই এই সম্পদ দিয়ে গ্রামের মানুষের উপকার করতে, কিন্তু সরাসরি টাকা দিলে মানুষ অলস হয়ে যাবে, আবার সন্দেহও করবে। তাহলে কি করবে মা? আমরা একটা ব্যবসা শুরু করব। পলাশ, তুমি মাটির জিনিসের একটা বড় কারখানা দেবে। গ্রামের বেকার যুবক আর বিধবা মেয়েদের সেখানে কাজ দেব। আমি তুতুলের জাদুর সাহায্যে মাটির মান ভালো করে দেব। আমরা বলবো আমাদের মাটির জিনিসের ব্যবসা ভালো চলছে, তাই আমরা সাহায্য করছি। কাজের বিনিময়ে টাকা পেলে মানুষ সম্মান নিয়ে বাঁচবে। মা, তুমি একদম রানীর মতো কথা বলেছো। এই হাড়ি আর আমার জাদু শুধু তোমাদের একার জন্য নয়, যারা কষ্ট আছে তাদের জন্যও। তুমি স্বার্থপর নও, তাই তো আমি তোমাদের কাছে এসেছি। ঠিক আছে, তাই হবে। তোমার বুদ্ধি আর তুতুলের ভাগ্য, এই দুইয়ে মিলে আমাদের গ্রাম বদলে যাবে। কাল থেকে আমরা নতুন করে কাজ শুরু করব। শিমুল ভাবি, তোমার দয়ায় আমার সংসারটা বেঁচে গেল। স্বামীটা মারা যাওয়ার পর ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। এখান থেকে কাজ করে যা পাই তা দিয়ে এখন ভালোই চলছে। আমার ছোট ছেলেটা এখন স্কুলেও যাচ্ছে। ওসব কথা বলো না বোন, এটা তোমাদের পরিশ্রমের টাকা। আমি তো শুধু একটা ওসিলা। তোমরা আছো বলেই তো এই কারখানা চলছে। পলাশ ভাই, শহরের বড় সাহেবের আমাদের মাটির টাইলস আর পুতুল খুব পছন্দ করেছে। আরো 5 গাড়ি মালের অর্ডার এসেছে। খুব ভালো।
রাকিব ভাই, সবাইকে বলে দাও এই অর্ডারের লাভ থেকে আমরা গ্রামের পাঠশালার ছাদটা পাকা করে দেব। বৃষ্টির দিনে বাচ্চাদের খুব কষ্ট হয়। পলাশ ভাই, শিমুল ভাবি। আরে মজনু ভাই, আসুন আসুন। কি ব্যাপার, এতদিন পর? আপনার শরীর খারাপ নাকি? আমাকে মাফ করে দাও ভাই, আমার খুব লজ্জা করছে। আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, মিথ্যা অপবাদ দিয়েছি। কিন্তু গত 1 বছরে আমি বুঝেছি একা একা ভালো থাকা যায় না। আমার ঘরে এখন অভাব, কেউ আমার সাথে কথা বলে না। আমার স্ত্রী অসুস্থ, ওষুধের টাকা নেই। ছি ছি মজনু ভাই, মানুষ মাত্রই ভুল হয়। আপনি যা নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। তোমরা গ্রামের সবার এত উপকার করতে দেখে আমার চোখ খুলে গেছে। হিংসা আমাকে শেষ করে দিয়েছিল। আমাকে কি তোমাদের কোনো কাজে নেবে? আমি মাটি কাটতে পারি, বোঝা বইতে পারি। আমাকে কোনো টাকা দিতে হবে না, শুধু আমার অসুস্থ বউটার ওষুধের ব্যবস্থা করে দিও। মজনু কাকা, তুমি কাঁদছো কেন? বাবা, কাকাকে কাছে নিয়ে নাও। তুতুল যখন চাইছে আর শিমুল যখন আপত্তি করছে না, তখন আর না করে কি করে? আজ থেকে কাজে লেগে যান মজনু ভাই। তবে মনে রাখবেন, এখানে সবাই সমান, কোনো হিংসা বা লোভ চলবে না। মা, বাবা, সময় হয়ে এসেছি। কিসের সময় মা? তোকে আজ এমন দেখাচ্ছে কেন? আমার ফিরে যাওয়ার সময়। সেই অভিশাপের মেয়াদ ছিল ততদিন, যতদিন না তোমরা তোমাদের সম্পদ নিয়ে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করবে। আজ তোমরা শুধু ধনী নও, তোমরা পুরো গ্রামের মানুষের মন জয় করেছো। রত্নপুর গ্রাম আজ সুখে শান্তিতে আছে। আমার কাজ শেষ, আমাকে এখন আমার দেশে ফিরে যেতে হবে। না তুতুল, এসব কি অলক্ষণে কথা বলছিস? তোকে ছাড়া আমরা বাঁচবো কি করে? তুই যে আমাদের কলিজার টুকরা, তুই কোথাও যাবি না। আমরা সব সম্পদ দিয়ে দেব, কিন্তু তোকে দেব না। মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি বাতাস হয়ে তোমাদের নিঃশ্বাসে থাকবো, আলো হয়ে তোমাদের উঠোনে থাকবো। আর ওই তামার হাড়িটা, ওটা এখন সাধারণ একটা হাড়ি হয়ে যাবে, কিন্তু তোমাদের পরিশ্রম, সততা আর মানুষের ভালোবাসা তোমাদের আজীবন ভালো রাখবে। আমার কিছু চাই না মা, শুধু তোকে চাই। তুই না থাকলে এই ঘর অন্ধকার হয়ে যাবে। বাবা, মায়ের বাঁধন ছিঁড়তেই হয়, কিন্তু মনে রেখো, সততার ভালোবাসাই হলো আসল জাদু। ওটা যার কাছে আছে, তার আর কোনো জাদুর হাড়ি দরকার হয় না। তুতুল, তুতুল, যাস না মা। শান্ত হও শিমুল, ও আর ফিরবে না। ও আমাদের পথ দেখাতে এসেছিল।